এমনটাই বলছেন তিনি। ট্যাব কেলেঙ্কারি কিন্তু অব্যাহত রয়েছে রাজ্য জুড়ে, নতুন নতুন অভিযোগ কিন্তু দায়ের হয়েছে এবং এবারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যোগাযোগও কিন্তু সামনে আসছে। আলোচনা করব যারা রয়েছেন, প্রথমে পরিচয় করে দেবো। অর্ণব সাহা রয়েছেন শর্মিষ্ঠা চক্রবর্তী, আইনজীবী শ্রমিক বাগচি রয়েছেন এবং প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শাসক দলের একাংশ গত কয়েকদিন ধরেই কিন্তু সরব হতে শুরু করেছেন। কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরছেন, আবার এখন মদন মিত্র তিনি বলছেন দলের একাংশ এলোমেলো করে দেমা লুটে পুটে খাই এই নীতিতে চলছে, যার উপর কঠোর সার্ভেলেন্স প্রয়োজন। মদন মিত্র যখন বলছেন, তার পাল্টা কুণাল ঘোষ বলছেন উনি যদি সত্যি সিরিয়াস হন তাহলে মুখ্যমন্ত্রী বা অভিষেককে জানান। আরেকটা কথা তোমায় বলি, চোর যেখানেই যাবে চুরি করবে, করছে দলের মধ্যে কিছু, বললাম তো তোমায়, গিরগিটির মতো মিশে রয়েছে। আর কিছু লোক এসছে, তারা ভাবছে তৃণমূলে এসছি আর কবে পাবো না পাবো, এলোমেলো করে দে মা লুটে পুটে খাই। এটার উপরে ক্লোজ মনিটরিং দরকার, আরো ক্লোজ ভিজিলেন্স, সার্ভিলেন্স দরকার, একদম মানে মুহূর্তে মুহূর্তে। প্রয়োজনে পার্টির যারা ভাইটাল পজিশনে আছে তাদের নজর রাখুন টেলিফোনের ওপরে। এই সাজেশনগুলো যদি মনে হয়ে থাকে মদনদা সিরিয়াস যদি ব্যাপারটায় হয় বা অনেক সিনিয়র নেতা, তো সরাসরি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি ওনার এই বক্তব্যগুলো সুপারিশগুলো সেগুলো উনি দিয়ে দিন। আমি আলোচনায় আসবো, অর্ণবদাকে দিয়ে শুরু করবো। অর্ণবদা, একেবারে সার্ভেলেন্সের প্রয়োজন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ মদন মিত্র, তার কারণ হচ্ছে যে সার্ভেলেন্স না থাকার কারণে শাসক দলের একাংশ নাকি এই মুহূর্তে লুটে পুটে খাইয়ে নীতি নিয়েছে। কিন্তু আপনি একটা জিনিস ভাবুন, হঠাৎ 2026 আসতে যখন 1.5 বছর বাকি রয়েছে, বিরোধীদের কথাও যেমন তার মনে পড়ছে, তার পাশাপাশি সার্ভেলেন্সের কথাও মনে হচ্ছে। কেন? তাহলে কি শাসকের ওপরে সত্যি পুলিশের কোনো নজরদারি নেই? মানে একেবারে বিরোধীদের দিকেই নজর, বা বিরোধীরা বারবার যে অভিযোগটা করে শাসক দলের নেতারা যাই করুন না কেন তাদেরকে ছাড় দিয়ে দেবে পুলিশ প্রশাসন কারণ তাদের মাথায় হাত রয়েছে, সেটাই কি কোথাও একবার ঘুরিয়ে সামনে আনতে চাইলেন মদন মিত্র? একেবারেই আমি বলছি যে দেখুন, গুড গভর্নেন্সটা তো সবার আগে দরকার। মানে সেটা যে দল শাসন করুক না কেন, সেটা আজকে এখানে তৃণমূল কংগ্রেস শাসন করছে, কালকে অন্য কোনো দলও যদি শাসন করে, গুড গভর্নেন্সটা সবার আগে দরকার। এবং সেক্ষেত্রে আমি বলবো যে গভর্নেন্স তো করবে হচ্ছে গভর্নমেন্ট, কিন্তু দল আছে তো তার পাশে একটা। দলের যে নজরদারির কথা উনি বললেন, মদন মিত্র বললেন, সেটা তো আরো অনেকেরই কথা। এবং একই সঙ্গে কুণালবাবু যে কথাটা বললেন সেটাও খুব সত্যি কথা। সেটা হচ্ছে যে এই দলে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার উপর রয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি গত বেশ কয়েক বছর ধরে তিনি দলের সাংগঠনিক ক্ষেত্রে যথেষ্ট শক্তভাবে তার নিজের মতো করে একটা স্ট্রাকচার তৈরি করবার চেষ্টা করছেন। তো সেই জায়গাতেও এই অভিযোগগুলোকে পৌঁছে দেওয়া দরকার। তা না হলে কি হবে, এই যে আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে বিভিন্ন অসাধু লোকজন তারা দলের মধ্যে ঢুকে পড়ছে এবং দলকে ভাঙিয়ে তারা এই ধরনের কিছু এমন খারাপ কাজ করছে, যার জন্য যারা এই দলটাকে নীতিগত কারণে বা আদর্শগত কারণে বা নিঃস্বার্থভাবেই বলছি, যারা এই দলটাকে সমর্থন করে, যারা মনে করে যে পশ্চিমবঙ্গে এই যে পরিবর্তনটা হয়েছিল সেই পরিবর্তনের একটা পজিটিভ দিক ছিল, সেই দিকটা যদি নষ্ট হয়ে যায় তাহলে যেটা হবে, তাহলে তারা তো ডিফেন্ড করতে পারবে না একটা সময়ের পর। তারা ডিফেন্ড করবে কোন যুক্তি থেকে? সেই দিক থেকে মদন মিত্র একজন সিনিয়র লিডার, তিনি যে কথাটা বলেছেন সেটাকে সিরিয়াসলি নেওয়া উচিত। এবং আমি একই সঙ্গে কুণালবাবুর সঙ্গে একেবারে পূর্ণ সহমত হয়ে আমি বলবো যে উনি তো অত বড় একজন নেতা, সুতরাং সরাসরি একেবারে দলের একেবারে শীর্ষ নেতৃত্বে যারা আছেন তাদেরকে দিয়ে এই মনিটরিং করানোটা কিভাবে করা যায় সেটা নিয়ে বসে তিনি নিশ্চয়ই পরামর্শ দিন। এবং আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আর যারা রয়েছেন উপরে, তারা নিশ্চয়ই এই জিনিসটাকে সিরিয়াসলি নেবেন। এবং তারাও নিশ্চিত বুঝতে পারছেন যে কোনো ঘটনায় এমন কিছু জিনিস বেরিয়ে আসছে বা এমন কিছু ঘটনা ঘটছে যার জন্য সেটা কিন্তু দলের যারা নীতিনিষ্ঠ যারা সমর্থক বা যারা দলকে ডিফেন্ড করে, এখানেই প্রশ্ন উঠবে যে শাসক দলের শীর্ষ নেতৃত্ব তারা কি তাহলে এই বিষয়টা জানতেন না? মানে আজকে একজন মদন মিত্র, একজন হুমায়ুন কবির হঠাৎ সরব হয়ে উঠেছেন, সেখানে দলের শীর্ষ নেতৃত্ব 13.5 বছর ধরে কি করছিল? সরকারকে কালিমালিপ্ত করছে অফিসাররা। বাম আমলের তুলনা কিন্তু ইতিমধ্যেই টানতে শুরু করেছেন এবং নিজের সরকারের আমলের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দেখুন, জ্যোতিবাবু যখন পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তখনও আমরা রাজনীতিতে কংগ্রেসের, আমাদের নেত্রীও কংগ্রেস করতেন, আমরাও কংগ্রেস করতাম। তার পরবর্তী সময়ে বুদ্ধবাবুর 10-11 বছরের তিনি মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী ছিলেন। কিন্তু আমি আপনাকে বলছি, একটা থানার বিরুদ্ধে যদি এসপিকে বলা হতো যে এই থানার অফিসার এই ধরনের গাফিলতি করছে, এই ধরনের
পাবলিকের সঙ্গে অসহযোগিতা করছে বা এই ধরনের করাপশনে যুক্ত আছে, বলার সঙ্গে সঙ্গে না হলেও একদিন পরে হলেও তার একটা ফিডব্যাক পেতাম সেই এসপির কাছ থেকে, সেই ওসি বা সেই থানার বিরুদ্ধে একটা জাস্টিস পাওয়া যেত। যাক না, ওর পুলিশ মন্ত্রীকে গিয়ে বলুক না, দেখি না কত ঘাড়ে মাথা আছে। সবচাইতে বেশি দুর্নীতির অভিযোগ এবং খুনোখুনি, মারামারি, দুর্বৃত্তায়ন এসব তো তৃণমূলের আমলেই হয়েছে। ফলে পুলিশ কি করবে? পুলিশকে তো বলেছে এই দুর্বৃত্তরাই তোমার থানা চালাবে, তো পুলিশ মন্ত্রী তো তার পক্ষে দুর্বৃত্তরা যাতে থানা চালায় সেই কথা বলেছেন। তৃণমূল কংগ্রেস আসার পরই তো সব নতুন ব্যাপারটা তা নয়, ভেতরে ওই মানে সমস্ত দফতরেই একটা রয়েছে, পুলিশের মধ্যেও আছে। তো এরা তো চাইবেই এমনভাবে কিছু করতে যাতে সরকার ম্যালাইন্ড হয়, এমনভাবে কিছু করতে যাতে তৃণমূলের ক্ষতি হয়। এটা সকলকেই সতর্ক থাকা ভালো। আমি সলিলদার কাছে এই জায়গায় যাবো। সলিলদা, অতি সাম্প্রতিককালের উদাহরণ যদি আমরা দেখি, একেবারে গার্ডেন রিচের বাড়ি ভাঙা থেকেই আপনি দেখুন, বাড়ি ভাঙার মতো ঘটনা যখন ঘটলো তখন কাউন্সিলরের পাশে দাঁড়িয়ে গেলেন মেয়র এবং তিনি বললেন যে পুরো আধিকারিকরাই অনুমতি দিয়েছেন, তাদের ব্যবস্থা নেওয়া হোক, তাদের খতিয়ে দেখা হোক তারা কি ধরনের কাজকর্ম করেছেন। এবং দ্বিতীয় আপনি দেখুন, আরজি করের ঘটনা ঘটে গেল, সেখানে একে একে সিপির অপসারণ চাইলেন যখন জুনিয়র ডাক্তাররা, তারপর ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ, তাদেরকে কিন্তু শুধুমাত্র সরিয়ে দেওয়া হয়েছে, কোনো ব্যবস্থা হয়নি। স্বাস্থ্য সচিব, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, সরিয়ে দেওয়া হোক, এই দাবি কিন্তু এখনো রয়েছে, প্রশাসন কিন্তু ব্যবস্থা নেয়নি। অর্থাৎ সাধারণ মানুষ যে দাবিগুলো তুলছেন, আজকে শাসকের অন্দর থেকে কোথাও সুরটা মিলে যাচ্ছে। দেখো, শাসক তো মদন মিত্র বললো, মদন খুব সিনিয়র লিডার মদন মিত্র বলল, এবং মদন মিত্র যেটা বললেন তার মানে দুর্নীতি হয়েছে, হচ্ছে, র্যাম্প্যান্ট হচ্ছে, এটা উনি পরিষ্কার বললেন। আর কুণালবাবু কি বললেন? তাহলে মুখ্যমন্ত্রীকে বলুন। তা উনি তো সংবাদ মাধ্যমে বললেন, এটা কি মুখ্যমন্ত্রীর কানে যায় না? কারণ এই যে দুর্নীতিটা হচ্ছে, মানে বড়দের দেখে ছোটরা শেখে, এটা ওপর থেকে পার্কুলেট হয়, টপ টু বটম বলে, টপ টু টো। সলিল, এখানে একটা জিনিস যোগ করতে চাইবো, কদিন আগেই আমরা দেখলাম হুমায়ুন কবির তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি উপমুখ্যমন্ত্রী হলে, বা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে লোড বেড়েছে, তাতে পুলিশ মন্ত্রীর দায়িত্ব যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সামলান সেটা অনেকটা ভালো হবে। এবং যেভাবে বাম আমলের বিচার ব্যবস্থার সঙ্গে তুলনা তিনি করছেন, কোথাও কি নিজের বক্তব্যটাকে আরেকটু প্রাসঙ্গিক করে তুলতে চাইলেন? না, উনি তো ভ্যাসিলেট করেন, মানে সবসময় আজ এখানে কাল সেখানে, আজ এই বক্তব্য, কাউকে ভাসিয়ে দেওয়ার কথা বলেন, হঠাৎ উনি বলে দিলেন, হঠাৎ বুদ্ধবাবু জ্যোতিবাবুর প্রতি প্রেম ভালোবাসাতে ওনার একেবারে গলে গেলেন। মানে ওনার কথার বক্তব্য আমি অতটা কগনিজেন্স নিচ্ছি, মানে আমি দিতে চাই না, আমি আননেসেসারি কেন বলতে যাবো। ওর এগেনস্টে মামলা হওয়া উচিত, ওর এগেনস্টে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর উস্কানি দেওয়ার জন্য ওর এগেনস্টে মামলা হওয়া উচিত। যদি মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে হয় তাহলে ওর এগেনস্টে কেন হবে না? শুধু ওনার কথার থেকে গুরুত্ব বেশি হচ্ছে যে দুর্নীতিটা ওপর থেকে পার্কুলেট, সেটা কিন্তু অর্ণব বললো, অর্ণব স্বীকার করলো, অর্ণব স্বীকার করে ও সমস্ত দিকেই ঘুরে ফিরে সব জায়গাতে একটু একটু করে ছোঁয়া দিয়ে দিল। ও যেন মদন মিত্রকে বললো সিনিয়র লিডার, তারপর কুণালবাবু যেটা বলেছেন সেটাও ঠিক। কিন্তু এখানে প্রশ্নটা এটাই যে আজকে শাসক দলের একাংশ জানিয়ে সরব হচ্ছে, শাসক দলের শীর্ষস্তর কি সেটা জানে না? 13.5 বছর হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, এবং যে বাম সরকারকে সরিয়ে তারা ক্ষমতায় এসেছে, আজকে তাদের ভূমিকাই কিন্তু তুলনীয় হচ্ছে সেই পূর্বতন সরকারের সঙ্গে। আমি এবার আপনাদের দেখাবো এ রাজ্যে বিরোধীদের প্রয়োজনীয়তা, শক্তপোক্ত বিরোধীদের প্রয়োজনীয়তা রয়েছে বলছেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র, এবং সেই চাপটা নেই বলেই কিন্তু আজকে শাসকের ভেতর থেকে এত দুর্নীতির অভিযোগ উঠছে। দেখুন, অপোজিশন নেই, অপোজিশনের প্রেশার নেই। জেলায় ব্লকে ব্লকে যদি সাংঘাতিক মানে অপোজিশন থাকতো, চাপে পড়ে এমনিতে এই সমস্ত বদমাইশগুলো ঠিক হয়ে যেত। এই অপোজিশন না থাকার ফলে কি দুর্নীতি বাড়ছে? নিশ্চয়ই। কেন বলছেন? অপোজিশন থাকলে আমাদের সতর্ক থাকতে হয়। সব জায়গাতেই বিরোধী দল থাকলে তারা শাসক দলের যে ভুল, শাসক দলের যে পক্ষপাতমূলক কোনো আচরণ, সেটাকে তাদের প্রতিবাদ করলে সেই শাসক ভুল রাস্তা থেকে অনেকটা সঠিক রাস্তায় ঘুরে আসতে পারে।
শর্মিষ্ঠাদি, অভিযোগটা কি শুধু এ রাজ্যের প্রেক্ষিতে, মানে প্রশ্নটা তো শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের দিকেই আঙুলটা উঠবে এমনটা নয়, এই প্রশ্ন তো কেন্দ্রের দিকে উঠবে। আপনি যদি ধরেন একেবারে পার্লামেন্টের কথাই, মানে সেখানে বিরোধীরা যখন সরব হয় তখন একেবারে অন্তত 100 বিরোধীকে সাসপেন্ড করে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয় এবং ধনী ভোটে একটার পর একটা বিল পাশ করিয়ে নেয় কেন্দ্র। তাহলে বিরোধী শূন্য যে তারাও চায়, সেই দাবিটা তো, সেই অভিযোগটা তো কেন্দ্রের বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধেও দীর্ঘদিনের। না, শক্তিশালী একটা বিরোধী দল থাকুক, এটা আমরা সর্বান্তকরণে চাই, কিন্তু একদমই চাই না। হলে সংসদীয় গণতন্ত্রের যেটা নিয়ম, সেই নিয়মেই মানুষকে চলতে হবে। একটা শক্তিশালী বিরোধী আমরা চাই, আমরা ভারতীয় জনতা পার্টি চাই, কিন্তু কথা হচ্ছে যে এরা হঠাৎ কি ব্রেনোলিয়া খেলো যে ওদের হঠাৎ করে সকালবেলা উঠে চৈতন্যের উদয় হলো। কথাটা এই যে হুমায়ুন কবির বলছেন বিরোধী দল চাই, ইনি দুদিন আগে ডাক্তাররা যখন বিরোধিতা সরকারের দুর্নীতিগুলো, খামতিগুলো স্বাস্থ্য ব্যবস্থায় তুলে ধরছিলেন, ইনি ডাক্তারদের মারার হুমকি দিয়েছিলেন। ইনি একটা সম্প্রদায়কে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবেন বলছিলেন। সেখানেই চিন্তার হঠাৎ করে এদের চৈতন্যের উদয় হলো, মদন মিত্র সহ। এখানে কোনো সমীকরণ আছে, কেউ হয়তো এদের দিয়ে বলাচ্ছে। কারণ হচ্ছে সরকার পশ্চিমবাংলার এখন যে জ্বলন্ত সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আলোচনা না করে মদন মিত্র, হুমায়ুন কবির কি বল, কারণ এরা আজকে একরকম বলে, কালকে আরেকম বলে। মদন মিত্র এখন একটু কোণঠাসা, তাকে প্রাসঙ্গিকতা পেতে হবে, তাকে মিডিয়ার সামনে আসতে হবে, তাকে একটু মুখটা দেখাতে হবে, এবং কেউ হয়তো তাদের দিয়ে বলাচ্ছে কি সেটা তৃণমূল বলবে। কিন্তু আজকে মদন মিত্র যে কথা বলছেন, বিজেপিও তো সেই কথাই বলে, এবং সেই কারণেই তো 1 কোটি সদস্য সংগ্রহের টার্গেট দিয়ে গিয়েছেন অমিত শাহ, যেটা এখনো পর্যন্ত সম্ভবত 50% আপনারা অ্যাচিভ করতে পারেননি। না না, সেগুন আমাদের প্রতি 6 বছর অন্তর মেম্বারশিপ রিনিউয়াল হয়। এটা পুরো সাংগঠনিক ব্যাপার, আমাদের এটা মেম্বারশিপ রিনিউয়াল হয়। কারণ আজকে যে মেম্বার হলো 6 বছর পরে সে নাও থাকতে পারে, 6 বছর পরে সে মারা যেতে পারে, বা তার হয়তো ইচ্ছা হলো আমি বিজেপি, অনেক কিছু হতে পারে, যার জন্য আমাদের এই রিনিউয়ালটা হয়, সেটা হচ্ছে। এবং সেটা আমরা টার্গেট বেড়েই করি। পৃথিবীর সর্ববৃহৎ পার্টি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে। আরে সে তো আমরা কিভাবে করতে, আমাদের সাংগঠনিক ব্যাপার, এখানে এটা আলোচনার কোনো বিষয় না। মানুষকে তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলতে পারো যে আমরা আরে এটা তো আমাদের, আমরা কিভাবে অ্যাপ্রোচ করব সাংগঠনিক ব্যাপার বন্ধ করা উচিত। এটা আরে সিপিএম এর আমলে তো সিপিএম দোকানে বাড়ি বাড়ি দেশ শাসন করছে বিজেপি বিয়ন্ড দ্য পাবলিক পলিসিতে গিয়ে। তৃণমূলের তো যদি হুমায়ুন কবির যদি আজকে খারাপ হয়, এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পাশে বসে মিঠুন চক্রবর্তী ওখানে দেখাই আপনাদের, মানুষ বিরোধীদের মধ্যে যদি আস্থা না পান তাহলে শাসকের কি করার আছে? কুণাল ঘোষ কি বললেন দেখুন একবার। স্ট্রং অপোজিশন ডেমোক্রেসির জন্য যে দরকার, এটা তো ডেমোক্রেসির বেসিক থিওরি। কিন্তু যদি সরকার পক্ষ ভালো কাজ করে আরো বেশি মানুষের আস্থা পায়, আর বিরোধী পক্ষের মধ্যে আস্থা খুঁজে পাওয়ার কোনো উপাদান না থাকে, তাহলে আমরা তো বিরোধী পক্ষ তো তৈরি করে দিতে পারি না। অনন্ত, আমরা জানি হাউস বিলংস টু দ্য অপোজিশন, যদিও এখানে বিধানসভায় বলুন আর পার্লামেন্টই বলুন, কোথাও কিন্তু সেই জিনিসটা একেবারে আক্ষরিক অর্থে দেখতে পাওয়া যায় না। কিন্তু এখানে আমার প্রশ্নটা হচ্ছে, এই মুহূর্তে হঠাৎ শাসকের এত বিরোধীদের কথা মনে পড়ছে কেন? শাসক দলের একাংশ আরেক অংশের সঙ্গে মুষ্টিযুদ্ধ করে কি ক্লান্ত? এখন অভিযোগটা কার ঘাড়ে চাপাবেন সেই কারণে একটা তৃতীয় দলের প্রয়োজন হয়ে পড়েছে, তাই এখন বিরোধীদের অস্তিত্ব সংকটটা চোখে লাগছে। আপনি একটু যদি লক্ষ্য করেন, এই যে আমাদের পূর্ব ভারত, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, আপনি যদি লক্ষ্য করেন, এই যে 4টে রাজ্য, আপনি দেখুন এখানে যারা শাসন করেছে, টানা দীর্ঘদিন শাসন করেছে, 25 বছর কোথাও শাসন করেছে, 30 বছর শাসন করেছে। এই যে 25 বছর শাসন করার পর ওড়িশা থেকে চলে গেল, এটা এই অঞ্চলের না, এই যে রিজিয়নটার মানুষের একটা চরিত্র, মানে তারা দীর্ঘদিন তারা অপেক্ষা করে, তারা দীর্ঘদিন একটা শাসক দলকে দেখে যে তারা কি করে, তারপর তারা চেঞ্জটা করে। মানে এই চেঞ্জটা এখানে খুব ধীরে হয়। এবার এই ধীরে যদি হয়, তার ফলে যেটা হয়, এখানে কেরলের মতন নয়। কেরলে যেমন একটা সময় ছিল, আমরা ছোটবেলা থেকে জানতাম যে কেরলে 5 বছর অন্তর অন্তর সরকার পাল্টে যায়, কিন্তু আমাদের এখানে সেটা ছিল না। আমাদের এখানে ছিল না, তার একটা কারণ ছিল হচ্ছে যে এই যে প্রত্যেকটা সমাজের স্তরে স্তরে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের যে পূর্বতন সরকার, বাম দল যারা ছিল, তারা এমন নিশ্চিদ্র নজরদারি এবং নিশ্চিদ্র দলীয়করণের একটা ব্যবস্থা করতে পেরেছিল, এবং সেটাকে একটা খুব রেজিমেন্টাল স্ট্রাকচারে আনতে পেরেছিল। একদম। কিন্তু অর্ণব দা, তারপরেও সেখানে তৃণমূল কংগ্রেস
বিরোধী দল হিসাবে মাথাচাড়া দেয়নি বা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী হিসাবে রাজনৈতিক স্বীকৃতি পাননি, বা কংগ্রেসের আমলেও বামেরা রাজনীতিতে একেবারে ছিল না, যেটাই বিরোধী শূন্য করার কালচার, সেটা তো গত 13 বছর ধরে না চলে না আসছে। আপনি কি করে এটা বলছেন? আমি আপনাকে বলছি 77 সালে একটার পর ক্ষমতা একটা আসার পর জেলা 78 পরিষদ সালে যেভাবে দখল হয়ে 78 গিয়েছে। সালে আমি বলছি আপনাকে 78 সালের পঞ্চায়েত নির্বাচন, 83 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে আরম্ভ করে মোটামুটি আপনি দেখুন 2008-এ এসে প্রথম, আমি গ্রাম পঞ্চায়েতটা কেন গুরুত্ব দিচ্ছি বা পঞ্চায়েতটাকে কেন গুরুত্ব দিচ্ছি, কারণ গ্রামেই কিন্তু ম্যাক্সিমাম ভোট, এবং গ্রামের ভোটটাই কিন্তু দীর্ঘদিন পর্যন্ত বামেদের ঠিক। তাদেরকে অক্সিজেন দিয়ে গেছে। ঠিক। এবং এখনো পর্যন্ত আপনি দেখুন এই যে এত বড় নাগরিক সমাজের আন্দোলনটা হলো, এই নাগরিক সমাজের আন্দোলনটা শুনতে খারাপ লাগতে পারে, নাগরিক সমাজের আন্দোলনটা কিন্তু মূলত শহর এবং ছোট শহর যেগুলো মানে কলকাতা লাগোয়া যে কারণে শহরাঞ্চলের ভোটটা- শহরাঞ্চলের মধ্যে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু অনেক বেশি ভোকাল হয়, তার কারণ একেবারে শহরাঞ্চলের এবং এই লোকসভা privileged মানুষজন নির্বাচনেও থাকে। কিন্তু শহরাঞ্চলের ভোটটাই শাসক দলের সবথেকে বেশি অ্যাফেক্টেড হয়েছে। স্ট্রং অপোজিশন নেই, কারণ বিজেপি সেরকমভাবে শক্তি সঞ্চয় করতে পারেনি। বিজেপির একজন ফুল টাইম নেই, তোমার একজন ফুল টাইম প্রেসিডেন্ট নেই। এছাড়া আরও নানা রকম সাংগঠনিক সমস্যা আছে বিজেপির, সেগুলোকে শক্ত হাতে ধরে সমাধান করতে হবে। শর্মিষ্ঠাদি, বারবারই ইসবার 200 পার, কখনো আবকি বার 400 পার, কোনোটাই কিন্তু কাজে লাগেনি আমরা জানি, এবং যত একটার পর একটা নির্বাচন হয়েছে আসন সংখ্যা কমেছে, ভোট শতাংশ কমেছে বিজেপির। তারপরও এই যে সদস্য সংগ্রহ, শুধুমাত্র সদস্য সংগ্রহ করেই কি হবে? সংগঠনটা বাড়াবার দিকে, মজবুত করার দিকে বিজেপি কি আদৌ সচেষ্ট? না 3 থেকে 77 আমরা, সুতরাং আমরা নিজেরাও যখন 3 ছিলাম তখন কিন্তু স্বপ্ন ছিল আমরা 77 থেকে কিন্তু সংখ্যাটা না সম্ভবত এবার শুনুন, 67 এবারে লাস্ট যে ইলেকশন লোকসভা, সেখানেও কিন্তু আমরা বিজেপির পার্সেন্টেজ কিন্তু ভোটার পার্সেন্টেজ কিন্তু বেড়েছে, মানুষের মধ্যে কিন্তু বিজেপির একটা সাড়া আছে। এবং সাংগঠনিক দিক থেকে আমরা কিভাবে এগোবো সেটা তো আমি এখানে বসে বলতে পারবো না, আমার বলাটা সেটা আমাদের সংগঠন ঠিক করবে, ঠিক আছে, যেভাবে করবে। এবং আমাদের আমি একটু আগে প্রাক্তন রাজ্য সভাপতি তিনি তো খুশি নন, লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে সেই মে জুন মাসে, এখনো পর্যন্ত বছর শেষ হতে চললো, নতুন রাজ্য সভাপতি আসেননি। নিশ্চয়ই সময় হলে নিশ্চয়ই দেবে, সবকিছুরই একটা সময় থাকে, কারণ আমাদের তো একটা 3 বছর, তারপরে যদি তিনি কাজ ভালো করেন আরো 3 বছর থাকে, এরকম একটা স্ট্রাকচার থাকে না। তিনি একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হ্যাঁ এখন। নিশ্চয়ই ওনার টেনিউর রয়েছে, এবং সেখানে নিশ্চয়ই সময় মতো সেখানে চেঞ্জ হবে নিশ্চয়ই, কারণ আমাদের একটা পদই সবাই হোল্ড করি আমরা। তো সুতরাং সেখানে মানুষের মধ্যে কিন্তু এবং আমরা কিভাবে মেম্বারশিপ করব, যেটা দাদাও বলছিলেন, সেটা আমাদের পুরো স্ট্রাকচারের ব্যাপার। আমরা কাউকে আবেদন করতেই পারি, আমরা আবেদন করতেই পারি সবাই। এবার আপনি করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, আপনাকে কেউ বলার আছে না। করবেন কিনা সেটা এখানে সাধারণ পুলিশ, মানুষের ব্যাপার। এখানে সেন্ট্রাল পুলিশ আপনাকে বলবে না বাঁচতে হলে বিজেপিটা তিনি করুন। কিন্তু রাজ্য এখানে সভাপতি হিসেবে সেন্ট্রাল পুলিশ ইতিমধ্যে তার পছন্দের কথা জানিয়েছেন। শুভেন্দু অধিকারী তিনি একজন আউটস্ট্যান্ডিং পারফর্মার, তাকে বিজেপি সভাপতি করা হোক, তথাগত রায় কিন্তু এমনই প্রস্তাব দিয়েছেন। দেখুন, আমি চাই শুভেন্দু অধিকারী সভাপতি হোক। শুভেন্দু অধিকারী হচ্ছেন একজন পারফর্মার, অর্থাৎ কিনা শুভেন্দু অধিকারী করে দেখাতে পারেন। একজনকে ময়দানে নেমে সেটা করে দেখাতে হবে, এই জিনিসটা শুভেন্দু অধিকারীর মতন আর কেউ করতে পারেনি। এবং শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী ঠিক পথে চলেছেন। বিরোধী দল তো অন্য একটা কেউ হবেন, একজন ফুল টাইম প্রেসিডেন্ট নেই। সুকান্ত মজুমদার দিল্লিতে আছেন, তিনি মন্ত্রিত্ব সামলাবেন না, এখানে সামলাবেন। অর্ণবদা, শাসক দলের অন্দর যখন এই মুহূর্তে বিরোধীদের অভাবে রীতিমতো একটা অংশ কান্নাকাটি করছে বলা যায়, সেখানে যদি শুভেন্দু অধিকারী তাকে বিজেপির রাজ্য সভাপতি করে দেওয়া হয়, তাহলে কোথাও কি সেই অভাবটা কিছুটা হলেও মিটবে? কারণ বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী কিরকম সরব এবং তাকে তার নেতৃত্বে কিভাবে আন্দোলন বিজেপি সংগঠিত করে, সেটা আমরা বাস্তবে দেখেছি। না, আমার মনে হয় না যে তাতে কিছু খুব একটা চেঞ্জ হবে। তার কারণটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মাটি বা পশ্চিমবঙ্গের যে মানুষ, সেই মানুষ কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন। তার কারণ এখানে দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের ইতিহাস আছে। এই যে দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের ইতিহাস আছে, এবং তার মধ্যে দিয়ে আমাদের যে বাঙালি অস্মিতা, বাঙালির যে নিজস্ব রাজনৈতিক ভাবনা, তার যে নিজস্ব দর্শনের ভাবনা, যাই বলুন, সেইটার সঙ্গে যতক্ষণ না পর্যন্ত বিজেপি তার সঙ্গে খাপ খাচ্ছে, ততক্ষণ না পর্যন্ত বিজেপিকে অ্যাকসেপ্ট করবে না। এটা একটা দিক। 2 নম্বর দিক হচ্ছে বিজেপি যে সমস্ত জায়গায় সরকার চালাচ্ছে, এমনকি কেন্দ্রে যেখানে সরকার চালাচ্ছে, সেখানে তারা যে সমস্ত পলিসিগুলো নিচ্ছে, সেইগুলোও তো মানুষের কাছে আসছে। আজকে এই উন্নত প্রযুক্তির যুগে আপনি ঘরে বসে হাতে অ্যান্ড্রয়েড ফোনে আপনি কিন্তু প্রতি মুহূর্তে দেখতে পাবেন। যেমন আজকে সকালবেলা আমি আপনাদের এবিপি নিউজে দেখলাম যে এই মুহূর্তে উত্তরপ্রদেশে ছাত্র যুবর বিশাল আন্দোলন চলছে। হ্যাঁ, তো এই যে আন্দোলনগুলো চলছে, তার মানে কি? তার পাশাপাশি পলিসিগুলোর আপনি বিরুদ্ধে অবশ্যই
মানুষের সচেতনতার কথা বললেন অর্ণবদা, এখানে একটা জিনিস আমায় যোগ করতেই হবে, এই যে আয়ুষ্মান ভারতের মতো যে প্রকল্পগুলো এই মুহূর্তে রাজ্য সরকারের জন্যে কিন্তু সাধারণ মানুষ এখানে অ্যাভেল করতে পারছেন না বলে বিজেপি যে প্রচারটা করছে, আজকে যদি বিজেপি এখানে সত্যিই সংগঠন মাথাচাড়া দেয় এবং সত্যিই যদি বিজেপি নিজেদের এখানে একটা স্ট্রং ফুট রাখতে পারে, তাহলে কিন্তু সাধারণ মানুষ সত্যি কি ভাববেন, কেন ভাববেন, কি ভিত্তিতে ভাববেন, সেটাও কিন্তু একটা মাথায় রাখার মতো বিষয়। ট্যাব কেলেঙ্কারি কিন্তু একটার পর একটা অভিযোগ ক্রমাগত আসছে, আর এবার মালদা থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্ণধারকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার পুলিশ। ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্ণধার গ্রেফতার হলেন এই ট্যাব কেলেঙ্কারির অভিযোগে। বৈষ্ণবনগরের চকসেহেরদি গ্রামের বাসিন্দা ধৃত সুব্রত বসাক। আর এই নিয়ে মালদায় ধৃতের সংখ্যা বাড়ল, ট্যাব কেলেঙ্কারিতে 6 হলো। করুণাময় সিংহ রয়েছেন আমাদের প্রতিনিধি। করুণাময়, একের পর এক আমরা দেখেছি যে গ্রেফতারের ঘটনা ঘটেছে, এমনকি শাসক দলের যোগাযোগও সামনে এসেছে, আর এবার কাকে গ্রেফতার করা হলো? দেখো, মালদার বৈষ্ণবনগর থানার চকসাহেরদি গ্রামের বাসিন্দা সুব্রত বসাক, যিনি হচ্ছেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপির কর্ণধার, গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্ণধার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা মূলত তার বিরুদ্ধে অভিযোগ যে ভুয়ো অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট থেকে সেই টাকা তুলে নেওয়া, পড়ুয়াদের যে টাকা সেই টাকা তুলে নেওয়ার অভিযোগ। এবং তার বাড়ি থেকে একটি ল্যাপটপ এবং বেশ কিছু নথি পুলিশ উদ্ধার করেছে। তোমাকে বলে রাখি যে রকি শেখ এবং পিন্টু শেখ যে গ্রামের বাসিন্দা, এই সুব্রত বসাকও একই গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে পুলিশ যেটা মনে করছে, তদন্তকারী আধিকারিকরা যেটা মনে করছেন যে এই রকি শেখ হচ্ছে মাস্টার মাইন্ড এবং তাকে সাহায্য করেছে। এই যে বাকি যে 5 জন যারা আরো অ্যারেস্ট হয়েছে, তারা এই রকি শেখকে সাহায্য করেছে। রকি শেখ, তুমি জানো যে রকি শেখ হচ্ছে একটি স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক। সেই ডেটা পাচার করেছিল এবং সেই পাচার ডেটার মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট ভাড়া নেওয়া, এই সমস্ত কাজ করা এই বাকিরা সব করেছিল। এবং তারপর সেখানে টাকা এলে সেই টাকা তুলে নেওয়ার অভিযোগ হচ্ছে এই সুব্রত বসাকের বিরুদ্ধে। কুসুমিতা, করুণাময়, ধন্যবাদ। কেন ধরলো? সব স্লিপ সবই আছে আমার কাছে, দেখলো। এখন কি করবো, কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে? জানি না। সব ট্যাবের টাকা ঢুকেছে কাস্টমারের অ্যাকাউন্টে, আমার কাছে তুলেছে, স্লিপ সবই আছে, ওগুলো ইনভেস্টিগেশন করার জন্যই ধরলো। আমি অর্ণবদার কাছে এই জায়গায় আসবো। একেবারে পরপর লিঙ্ক আপনি যদি দেখেন, একেবারে সরকারি যে প্রকল্পে ওয়েবসাইট, যেটা ওয়েব পোর্টাল যেটা রয়েছে, প্রথমে সেটা হ্যাক হয়েছে। সেখানে একজন চুক্তিভিত্তিক স্কুল শিক্ষক যিনি ওটা অ্যাক্সেস করেছেন বলে মনে করা হচ্ছে। শাসক দলের সঙ্গে একটা যোগাযোগ কিন্তু ইতিমধ্যেই পাওয়া গিয়েছে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সার্ভিস প্রোভাইডার যিনি, সেই কর্ণধার, তাকে এবার অ্যারেস্ট করা হয়েছে এবং পুরোটাই কিন্তু একেবারে উত্তরবঙ্গ কেন্দ্রিক। সরকার কিন্তু দেখুন, বাংলার টাকা চলে যাচ্ছে কিষানগঞ্জের ব্যাংক অ্যাকাউন্টে, তার মানে এটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে এইটা একটা আন্তঃরাজ্য কোনো একটা চক্র রয়েছে, যে আন্তঃরাজ্য চক্র এই কাজটা করছে। আমি আপনাকে বলি যে 2018 সালে আপনার নিশ্চয়ই মনে আছে 92 লক্ষ আধার হয়েছিল, আধারের তথ্য লিক হয়েছিল এবং সেই কেস সুপ্রিম কোর্ট অবধি গিয়েছিল। তখন সরকার বলেছিল সেই সময় যে আর এরকম কিছু হবে না, আমরা যথেষ্ট কড়াকড়ি করছি। তারপর আমরা দেখতে পাচ্ছি 2023-2024 সালে এই ধরনের সাইবার প্রতারণা হয়েছে প্রায় 30,000। এই 2024 সালে প্রথম 3 মাসে 120 কোটি টাকার প্রতারণা হয়েছে। তার মানে এই যে সাইবার প্রতারণার যে চক্র, এই চক্রটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, এটা গোটা ভারতবর্ষে এই জিনিসটা চলছে। এবং শাসক দলের লোক তো যুক্ত হতে পারে, মানে আমি বলছি শাসক দল এখানে ঘটনাচক্রে, এখানে শাসক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার শাসক দল হিসেবে যেহেতু তারা রয়েছে, যারা এই ধরনের কাজ করছে তাদের মধ্যে কেউ কেউ শাসক দলের সঙ্গে যুক্ত হতে পারে। আমি বলছি এটার মধ্যে আরো মাল্টি লেয়ার্ড ফেলিওর থাকতে পারে। আমি বলছি ধরুন যে এই যে বিভিন্ন স্কুলগুলো রয়েছে, যে স্কুলগুলো থেকে যেখান থেকে এই যে পোর্টালে আপলোড করা হয়, সেই আপলোড করার ক্ষেত্রে কোথায় কোথায় গাফিলতি আছে। যেমন একটা তথ্য বারবার করে উঠছে, আমি এটা আরেকবার রিপিট করছি, আমি এর আগেও একদিন বলেছি, সেটা হচ্ছে যে বারবার বলা হচ্ছে যে টাকা, একজনের যে টাকা, সেই টাকাটা তার কাছে না গিয়ে তার অভিভাবকের কাছে যাচ্ছে। সে কিন্তু নয়। নিয়মটা হচ্ছে যে যিনি বেনিফিশিয়ারি, সেই যে স্টুডেন্ট, সেই স্টুডেন্টের অ্যাকাউন্টেই টাকাটা যেতে হবে। আমার মেয়ে এই বছর পেয়েছে, মাধ্যমিক দিয়েছে, এটাই নিয়ম এখানে। সুতরাং তার অ্যাকাউন্ট না থাকলে যাবেই না ওটা, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে, এটা সরকারের নিয়ম। এবং সেক্ষেত্রে সে যে সেটা কিনেছে সেটা স্কুলের হেডমাস্টারকে সে জমা করবে, হেডমাস্টার সেটা ডিআই অফিসে গিয়ে জমা করবে, এটা হচ্ছে নিয়ম। এবং এই যে নিয়মটা রয়েছে, সেই নিয়মটা নিশ্চয়ই খুবই ভালো, কিন্তু তার মধ্যে এটাকে আরো ফুল প্রুফ করা দরকার। তার কারণ তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে এরকম ঘটেছে। দেখুন 14 লক্ষ ট্যাব দেওয়ার কথা হয়েছে কিন্তু এবছর, মানে 11-12 মিলিয়ে এখনো পর্যন্ত সংখ্যাটা 1,500 মতন ছুঁয়েছে। মানে আমি বলছি না যে কম, একটা
একটাও হওয়া উচিত নয় এরকম, কিন্তু তা সত্ত্বেও এই যে জিনিসগুলো ঘটছে, সাইবার জালিয়াতি করাটা, সাইবার জালিয়াতির এই প্রসঙ্গটা যখন আপনি অর্ণবদা তুলছেন, আমি এই জায়গায় শ্রমিক বাগচির কাছে একবার আসবো। শ্রমিক, সাইবার জালিয়াতি এই শহরে নতুন কিছু নয়, মানে টিকিট কাটা থেকে শুরু করে ফ্রড এখানে প্রতি পদে পদে আমরা দেখেছি। তাহলে সেখানে সাইবার জালিয়াতি হতে পারে এই আশঙ্কার কথাটা মাথায় না রেখে সরকারি কোটি কোটি টাকার প্রকল্প একেবারে প্রকাশ্যে একটা ওপেন প্ল্যাটফর্মে ছেড়ে দিল। দেখুন, এখানে মানে সরকার তো এখানে সরকারের গাফিলতি রয়েছেই, কিন্তু এই ট্যাব দেওয়ার এই ব্যাপারটা, এটা তো মানে এর আগেও এটা হয়েছিল, এর আগেও এই ঘটনা হয়েছে, কিন্তু ট্যাব দেওয়া এটা সরকারের একটা প্রকল্প ছিল যে সরকার ট্যাব দেবে। যদিও এর আগে এই টাকাটা মানে যখন দেখা গেছিল যে ওই টিচারদের কাছে মানে টিচারদের কোনো একটা ফান্ডের মধ্যে আসছিল বা এর আগের বার, তখন একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছিল, তারপরে এই স্টুডেন্টদের অ্যাকাউন্টে। যেটা মেন ঘটনা, এই যে সাইবার জালিয়াতির এই যে ব্যাপারটা উঠে আসছে, বেশিরভাগ অ্যাকাউন্ট দেখা যাচ্ছে মানে যেগুলো জালিয়াতি হয়েছে বেশিরভাগ কোনোটা বিহারের পূর্ণিয়া, কোনোটা ইউপি, এই সমস্ত জায়গার অ্যাকাউন্ট। এবং এখানে একটা অদ্ভুত জিনিস হয়েছে, আমার কাছে দুজন টিচার এসেছিলেন, মানে তারা বলছেন যে তারা যেটা ওই পোর্টালে দিয়েছেন তাদের কাছে কিন্তু সেই তথ্যটা রয়েছে যে তারা কি দিয়েছেন, সেখানে সেই স্টুডেন্টের তাদের নিজস্ব যে ব্যাংক অ্যাকাউন্ট সেটাই দেওয়া হয়েছে। অথচ এখন দেখা যাচ্ছে নাম ঠিক আছে, অ্যাড্রেস ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু কোডটা বদলে দেওয়া, হ্যাঁ কোডটা বদলে দেওয়া হয়েছে এবং অ্যাকাউন্ট নম্বরটাকে বদলে দেওয়া হয়েছে, এবং যে অ্যাকাউন্ট নাম্বারটা এসেছে কোনোটা পূর্ণিয়া, কোনোটা অন্যান্য জায়গার, মানে এই এলাহাবাদ, এই সমস্ত জায়গা। প্রতারণা চক্র যে সক্রিয় রয়েছে, এটা কি রাজ্য সরকার জানতো না? এখানে এতটাই মানে সেনসিটিভ একটা ইস্যু, যেখানে ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনার সুবিধার জন্য সরকার এই টাকাটা তাদের অ্যাকাউন্টে পাঠাচ্ছে যাতে তারা ট্যাব কিনেছে কিনা সেইটাও তাদেরকে নথিভুক্ত করতে হবে, জানাতে হবে, তাহলে সেই মাঝখানে এই ফাঁক ফোকরটা রয়ে গেল কেন? আন্তঃরাজ্য প্রতারণা চক্র যে চলছে তো গত 15 বছর ধরে, জামতারা কেসটা তো জানেই তো, জামতারা থেকে হচ্ছে, কানপুর থেকে হচ্ছে, মহারাষ্ট্র থেকে হচ্ছে, সমস্ত জায়গা থেকে অহরহ আমরা দেখতে পাচ্ছি যে অস্ত্রশস্ত্র নিয়ে একেবারে মুঙ্গের থেকে এখানে বৈঠকখানা বাজার থেকে উদ্ধার হচ্ছে। দুষ্কৃতীরা তারা ব্যাঙ্গালোরের ক্যাফেতে ব্লাস্ট করছে, এ রাজ্যে এসে তারা দীঘাতে আশ্রয় নিচ্ছে, তাহলে সেখানে আন্তঃরাজ্য যে প্রতারণা হতে পারে সরকারের কাছে কি এটা একেবারে নতুন? আরে সিবিআই নাম করে দিল্লি সিবিআই বলে আমার ভাইয়ের থেকে 13 লক্ষ টাকা বেড়েছে, আমার ভাইয়ের থেকে, সেটা রিট্রিভ করাবার চেষ্টা করা হচ্ছে। আন্তঃরাজ্য প্রতারণা চক্র আজকের না, সেটা কিন্তু আমাদেরকে জানা উচিত। আমরা জানি যখন, সরকার জানেন না, প্রশাসন জানে না, 1 2 নম্বর ও বলছে অন্য একটা মানে যে কথাটা বাস্তবতার সঙ্গে মিল নেই, ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রধান শিক্ষককে দিতে হবে। আরে ইউটিলাইজেশন সার্টিফিকেট তো 100 দিনের কাজ করে ইউসি দিচ্ছে না বলে তো টাকা বন্ধ। ও যদি আজকে শিক্ষককে যদি বলে যে হ্যাঁ তুই তো দিচ্ছিস না বাবা, তুই যে টাকাটা পেলি সেটা তো দিলি না, স্যার কালকে দেবো, পরশু দেবো, কি করবে ছাত্রকে, কি করবে? সুতরাং কথা হচ্ছে যে এই যে তোমার চিটিং, ফোর্জারি এবং ডিফ্রড করা, এইটা কিন্তু চলছে এবং এর মধ্যে প্রচুর মানুষ জড়িত। ও আমি একটা কথা অবশ্য এগ্রি করছি, মাল্টি লেয়ার এর মধ্যে ইনভলভ। এই মাল্টি লেয়ারটা আমি বলছি ওপর থেকে পার্কুলেট। একদম, আমি আপনাদের একবার সামগ্রিক ছবিটা রাজ্যের দেখিয়ে দিই। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু ভুরি ভুরি অভিযোগ আসছে এই ট্যাব কেলেঙ্কারি নিয়ে। মুর্শিদাবাদের বহরমপুরে যেখানে দুটো স্কুলে 635 জন পড়ুয়া ট্যাবের টাকা রীতিমতো উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ। মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ 521 জন পড়ুয়ার অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকাই ঢোকেনি। একই অভিযোগ মনীন্দ্রনগর হাই স্কুলেও, সেখানে 114 জন পড়ুয়া ট্যাবের টাকা পাননি বলে অভিযোগ। মুর্শিদাবাদের একটি স্কুলের পড়ুয়াদের প্রাপ্য টাকা বিহারের ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে পড়েছে বলে অভিযোগ। দক্ষিণ 24 পরগনা 25 থেকে 30টি স্কুলের প্রায় 350 পড়ুয়া ট্যাবের টাকা চলে গেছে অন্যের অ্যাকাউন্টে। গড়মিলের পরিমাণ প্রায় 35 লক্ষ টাকা, যার মধ্যে অনেক টাকা বিহারের কিষানগঞ্জ এবং বৈশালী জেলার ভগবানপুরে জমা পড়েছে। হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, কোচবিহারের বিভিন্ন স্কুলে কিন্তু একের স্কুলের টাকা অন্যের অ্যাকাউন্টে গিয়ে জমা পড়েছে। শর্মিষ্ঠাদির কাছে আমি এই জায়গায় একবার আসবো। শর্মিষ্ঠাদি, আপনারা অভিযোগ করেন যে মিড ডে মিলেরও গতকাল অভিযোগ এসেছে, আবাসের টাকাই বলুন, 100 দিনের কাজের টাকাই বলুন, এ রাজ্য সরকার একেবারে পরিকল্পিতভাবে রাজ্যের মানুষজনকে বঞ্চিত করছে, শাসক দলের ভিতরে রয়েছে। অবশ্যই শাসকের একটা যোগাযোগ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে, কিন্তু সদিচ্ছাটা তো রয়েছে। রাজ্য সরকার একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে
হ্যাঁ ট্যাবের বদলে তারা ক্যাশ টাকা তুলে দিতে চেয়েছিল, কিন্তু মাঝখানে তো ঘুঘু এসে ধান খেয়ে নিয়ে চলে গেছে, এখন তো রাজ্য সরকারও আতান্তরে। না না, এই যে অর্ণব একটু আগে বলছেন না বিজেপি এই রাজ্যের রাজনীতির সঙ্গে ঠিক সম্পৃক্ত নয় এই কালচারের সাথে, কিন্তু আমি জানি না তৃণমূল কোন নীতির সঙ্গে আজ এই কাটমানি বলুন এবং একের পর এক কেলেঙ্কারি, সমস্ত মানে শিক্ষিত লোকেরা রাস্তায়, কবে এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সম্পৃক্ত ছিল আমি জানি না। আজকে ঘরের শত্রু বিভীষণ না থাকলে এই জিনিসগুলো হয় না। সরকারের লোকজন জড়িয়ে পড়ছে, সরকারি চুক্তিভিত্তিক শিক্ষক জড়িয়ে পড়ছে, সুতরাং এখানে মানুষ জেনে গেছে, অন্য জায়গা থেকে ক্রাইম করে সেই রাজ্যে চলে আসছে, এখানে অস্ত্রের ভান্ডার হচ্ছে, ওখানে গিয়ে বিহারে মানুষ জেনে গেছে এটা একটা অপরাধীদের স্বর্গরাজ্য, যে কোনো ক্রাইম যে কোনো কিছু করে এখানে পার পাওয়া যায় যদি অনুপ্রেরণার হাত মাথায় থাকে। কিন্তু তার জন্য কি রাজ্য সরকার এই ধরনের প্রকল্পগুলো নেবে না? মানবিক যে ভূমিকাটা রাজ্য সরকার গ্রহণ করেছে, রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার্থে কি তাহলে প্রকল্প নেওয়া বন্ধ করে দেবে? নিশ্চয়ই নেবে, কিন্তু তার জন্য তো পরিকাঠামো তৈরি করতে হবে। আর এই লোকগুলো যারা মানুষের শিশুদের খাবারটা খেয়ে নেয়, গরিব মানুষের মাথার ছাদ খেয়ে নেয়, বন্যা হলে মাথার ত্রিপলটা নিয়ে নেয়, তাহলে সেই রাজ্যে আমি একটা ভবিষ্যৎ তৈরি করছি। আজকে বলুন তো, তারা ভবিষ্যৎ তরুণের স্বপ্ন, তরুণের এই রাজ্যে কোন স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে? তরুণ চিকিৎসক, তরুণী একজন চিকিৎসক, তার স্বপ্ন গরিব বাবা মায়ের মেয়ে, তার স্বপ্ন কিভাবে ধূলিসাৎ হয়েছিল বলুন তো? আজকে তার জন্য রাজ্য সরকার, আজকে দেখেছেন বিনীত গোয়েল থেকে শুরু করে সন্দীপ ঘোষ, তাদের ভূমিকা আপনি দেখেছেন? স্বপ্ন তো চুরচুর হয়ে যাচ্ছে। এগুলো কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে উনি প্রথম কথাটা বললেন হচ্ছে, বা আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, ঠিক এইভাবে বলিনি, যাই হোক উনি শব্দকে এভাবে ব্যবহার করলেন। আমি প্রথমেই যেটা বলি যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার আসার পর একটার পর একটা এই মুহূর্তে ৭৪টা জনকল্যাণমূলক প্রকল্প চলছে। বারবার করে এটা বিজেপির তরফ থেকে এবং কি বামপন্থীদেরও তরফ থেকে বলা হয়েছে, দান খয়রাতি বলা হয়েছে। 2022 সালে উত্তরপ্রদেশে একটি জনসভা থেকে মোদি বলেছিলেন যে এগুলো হচ্ছে রেউরি দেওয়া হচ্ছে বলেছিলেন। সেই বিজেপি ক্ষেত্রে আমরা দেখছি যে মধ্যপ্রদেশে তারা ওখানে লাগলি বাহানা চালু করেছে, তারা মহারাষ্ট্রে লেরকি বেহিন চালু করেছে, তারা সুভদ্র যোজনা চালু করেছে হচ্ছে ওড়িশায়। তার মানেটা হচ্ছে এইখানে যে একেবারে বৃহত্তর অংশের মানুষ, যারা সমাজের 80% মানুষ, তাদের দিকে ফোকাস করে যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, সেই প্রকল্পগুলো নেওয়ার ফলে এক ধরনের এমপাওয়ারমেন্ট হচ্ছে মানুষের, বিশেষ করে মহিলাদের এমপাওয়ারমেন্ট হচ্ছে। লাডলি বেহানা যোজনায় সেখানে এই ধরনের ফ্রড হয়েছে, যাদের পাওয়ার তারা পাননি, অন্য জায়গায় চলে গেছে, ওখান থেকে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ থেকে টাকা পশ্চিমবাংলার মানুষের অ্যাকাউন্টে এসে ঢুকেছে, এরকম আপনি এখানে কন্যাশ্রী বাইয়ের ক্ষেত্রে কোথায় হয়েছে? এখানে তো কন্যাশ্রী বলুন বা এখানে যদি আপনি লক্ষ্মীর ভান্ডার বলুন, এখানে তো আসে হয়নি সেটা। আমি বলছি যে এই স্পেসিফিক্যালি ক্ষেত্রে আমরা উল্টোটা বলছি আপনাকে, তাহলে আমি একটা উল্টো উদাহরণ দিচ্ছি। গত বছরে সিএজি, আমি আসবো পরের প্রসঙ্গ আপনাদের দেখাই। অর্জুন সিং রীতিমতো প্রাণহানির আশঙ্কা তিনি করছেন। গতকাল তিনি গিয়েছিলেন ভবানী ভবনে, 4 ঘন্টা থেকে জিজ্ঞাসাবাদ করা যাবে, কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল। কিন্তু অর্জুন সিং ঢোকার আগে কি বলছেন রাশিয়া থেকে রাসায়নিক আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় সেই রাসায়নিক স্প্রে করে তাকে এবং বিরোধী দলনেতাকে খুনের চক্রান্ত করছে পুলিশ। যদি কিছু হয়ে যায় দায় কিন্তু সরকারের, দায় কিন্তু পুলিশ মন্ত্রীর। দেখুন, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমরা থাকি, তখন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে, এইদের মাধ্যমে। জলের বোতল নিয়ে যাচ্ছি কেন, এখানে তো কিছু খাবো না, খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কোথায় কেমিক্যাল আনিয়েছে, খাইয়ে দেবে, বডিতে লেগে যাবে, মরে যাব, 3 মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে, এদের তো কোনো ঠিক নেই। 6 মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি অর্গান ফেলিওর হয়, তার জন্যে আগাম বলছি এই সরকার, এই মুখ্যমন্ত্রী, এর সিআইডি ডিপার্টমেন্ট দায়ী থাকবে। কোন কেমিক্যাল মানুষ মারার জন্য আসে, রাশিয়ায় কোন কেমিক্যাল পাওয়া যায়, কোন কেমিক্যাল আজকে স্প্রে করলে একটু লেট রিয়াকশান হয় এবং মানুষ মারা যায়, এ ব্যাপারে অর্জুন সিংয়ের যে অভিজ্ঞতা এবং মূল্যবান যে পর্যবেক্ষণ, তো এগুলো ওনার আছে, কিন্তু বাকিদের সেগুলো নেই। বহু বছর উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে দেখেছেন, তৃণমূল কংগ্রেসকে খুব কাছ থেকে দেখেছেন, কি করতে পারেন উনি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। তো এত সিনিয়র একজন পলিটিশিয়ান, যিনি এত বছর ধরে
এবং অর্জুন সিংয়ের বাবা এবং অর্জুন সিং স্বয়ং নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখেছেন। তারপরে যখন উনি এই ধরনের অভিযোগ আনছেন তাহলে তো অত্যন্ত চিন্তার বিষয়। অর্জুন সিং তিনি কিন্তু রীতিমতো আশঙ্কায় ভুগছেন, প্রাণনাশের আশঙ্কা করছেন। সলিল্লা, তাহলে এই মুহূর্তে কেন্দ্রের কি কর্তব্য? মানে একেবারে বঙ্গ বিজেপির এরকম একজন তাবড় নেতা, যিনি বিজেপির প্রাক্তন সাংসদও বটে, তার নিরাপত্তা কি আরো কঠোর করা উচিত? হ্যাঁ, নিরাপত্তা কঠোর কি করবে? উনি পটাশিয়াম সায়ানাইড দেবে না, আবার বলে খাইয়েও দিতে পারে, পটাশিয়াম সায়ানাইড খাইয়ে দিতে পারে বা হাইড্রোজেন সায়ানাইড খাইয়ে দিতে পারে, কেমিক্যাল দিয়ে ইয়ে যদি ওখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে। এখন অস্ত্রশস্ত্রে ভয় পাচ্ছেন না, অস্ত্র মানে উনি এখন ভাবছে যে কোনো ইম্পোর্টেড কোনো কেমিক্যালস দিয়ে যদি কিছু করা হয় তাহলে সেটা উনি সেই ব্যাপারে খুবই চিন্তিত। আমার কথা সেটা না, আমার কাছে যে ইনভেস্টিগেশনে ডেকে পাঠিয়েছে এটা খুব সম্ভবত 4 বছর আগেকার কোনো মামলা হবে। 4 বছর আগেকার মামলা, তার মানে 4 বছর পরে হঠাৎ ইনভেস্টিগেটিং এজেন্সির ঘুম ভাঙলো এবং তাকে ডেকে পাঠালো। মানে যেখানে ইনভেস্টিগেশন ডিলেড ইজ ইনভেস্টিগেশন ডিনাইড, পরিষ্কার। এবং এইখানে তার মানে এই ইনভেস্টিগেশনে কী হবে, পরিণতি কী হবে, কতটা সঠিক হবে, কি পারফাংটারি হবে, সেটা তো সময়ই বলবে। কিন্তু আমার মনে হয় যে এটা আর কিছু নয়, এটা একটা জাস্ট একটা ভাইব্রেশন। এটা অর্জুন সিং বড় বড় কথা বলছে, আজকে উনি ক্ষমতায় নেই, ওনাকে ডেকে পাঠানো হবে, ইটস এ প্রেশার ট্যাকটিক্স। এবং যা কিছু হচ্ছে শাসক দলের অঙ্গুলি হেলনেই হচ্ছে। তার মানে শাসক দলের ছাতা থেকে বেরিয়ে গেলেই অর্ণবদা সেখানে একটা প্রাণহানির আশঙ্কা। অর্জুন সিংকে সরিয়ে দিলে কি হবে? কোনো বিজেপির নেতা, উনি একজন দুর্দণ্ড প্রতাপ নেতা আমরা জানি, ভাটপাড়া ব্যারাকপুর চত্বরে, তাহলে কি সেখানে শাসক দলের যারা রয়েছেন তারা উঠে আসতে পারবেন? অর্জুন সিং এর জন্য সেখানে দাপট দেখাতে পারছেন না। কালকে অর্জুন সিং যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটা যেমন রাসায়নিক কথা বলেছেন, রাশিয়ান রাসায়নিকের কথা বলেছেন, তার সঙ্গে আরেকটা চমৎকার কথা বলেছেন আমাকে 4 কোটি টাকা মাত্র একটা কেসে গেছে, 400,000 কোটি টাকা হতো তাহলে আমাকে মান সম্মান থাকতো, এটা উনি বলেছেন। তার মানেটা হচ্ছে উনি নিজেই স্বীকার করে নিচ্ছেন যে এই ধরনের প্রচুর টাকা পয়সার দুর্নীতির সঙ্গে উনি অলরেডি জড়িত। এবার আমার বক্তব্যটা হচ্ছে যে ওই যে এলাকা ভাটপাড়া, নৈহাটি, কাকিনাড়া, জগদ্দল, ওই যে অঞ্চলটা, ওই অঞ্চলে যে রাজনীতিটা চলে সেই রাজনীতিটা, তাতে উনি একজন নক্ষত্র, উনি একজন মধ্যমণি। এবার কখন উনি থেকেছেন হচ্ছে ইয়েতে তৃণমূল কংগ্রেসে, কখন আবার থেকেছেন বিজেপিতে। আমার বক্তব্য হচ্ছে উনি যদি এত খারাপ লোকই হন তাহলে বিজেপি তাকে নিল কেন? মানে আমরা যদি জানি তৃণমূল তো খারাপ, তিনটে টার্মে শাসক দলের পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তো ওনার বসে গেছেন, তো উনি এখন তো বিজেপিতে রয়েছেন। তাহলে বিজেপি কেন এটা ঘোষণা করছে না যে এইরকম লোককে আমরা নেব না, আমরা বরং অনেক ভালো লোকদের নিয়ে আসবো? এমন কথা বলেনি যে অর্জুন সিং আবার আসতে চাইলে তাকে আমরা নেব না। পুরসভার চেয়ারম্যান ছিলেন, 2 বার এমএলএ ছিলেন, এমপি ছিলেন শাসক দলের। একদম। অর্জুন সিং যখন বিজেপিতে ছিলেন তখন তার উপরে শয়ে কেস দেওয়া হয়েছিল, তার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল, এবং তার বাড়ির সামনে আপনারাই দেখেছেন মিডিয়াতে যেভাবে হামলা হয়েছিল বাড়ির সামনে রীতিমতো, এবং তিনি পরবর্তীকালে বাধ্য হয়েছিলেন তৃণমূলে যেতে। এখন কথা হচ্ছে সেই সমস্ত শুধুমাত্র তৃণমূল কংগ্রেস টিকিট দিল না বলে গদ্দার থেকে শুরু করে খুনি যে ভাষায় আক্রমণ করা হয়েছিল, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি নিল কেন? তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে উনি গেলেন কেন? কারণ লোকসভা থেকে যেটা এখানে অ্যাসিওর হলো না, বিজেপির কোনো অস্তিত্বই নেই, ওনার সম্পূর্ণ নিজস্ব মত উনি কোন পার্টিতে যাবেন। কিন্তু তার জন্য বিজেপি কর্মীরা তাকে হুমকি দেয়নি, তার উপর কেস দেয়নি, তার উপর তাকে বিভিন্নভাবে হ্যাকেল করেননি, তাকে বাধ্য করেননি। কিন্তু তৃণমূল কেন নিল? উনি তো গদ্দার, তৃণমূলই বলেছে, কেন নিল? বেশ, আলোচনা সভা শেষ। সকলকে ধন্যবাদ। বিরতির পর ফিরছে আনন্দ সকালে, সঙ্গে থাকবেন।